যদি ক্ষমতায় আসে তাহলে তার পিতৃভূমি ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে, আর ভারতের প্রভাবে বাংলাদেশের মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারত সরকার যেভাবে তার সময়ে, খালেদা জিয়ার সময়ে ভারত বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন তার মৃত্যুর পর, তাতে বুঝতে বাকি থাকে না তারেক রহমানের সঙ্গে একরকম বোঝাপড়া ভারতের হয়েছে বটে। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনী মাঠ যে দলটি বরাবর ভারত বিরোধী স্লোগান দিয়ে সরগরম রেখেছে, সেই দল অর্থাৎ বিএনপিকেই এবার ভারতের সঙ্গে আঁতাত করার দায়ে নির্বাচনের মাঠে অভিযুক্ত হতে হচ্ছে। তাদের নেতা তারেক রহমান ভারতের কাছে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, ভারতের কাছে দেশ বিক্রির একরকম ব্যবস্থা করে ফেলেছেন। সেই আপোষ রফাতেই বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে যাচ্ছে, এসব অভিযোগ প্রধান প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে আসার পর এমন দশা দাঁড়িয়েছে নির্বাচনী প্রচারণা শুরু হতে না হতেই যে বিএনপিকে এখন আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানাতে হচ্ছে। তবে বিএনপি যখন জামায়াতের দিকে ইঙ্গিত করে বলছে যে তারা কোনো সমস্যা হলেই পিন্ডি চলে যাবে, পাকিস্তান চলে যাবে, এবং বারবার তাদেরকে তাদের একাত্তরের ভূমিকার জন্যে দোষারোপ করছে, তখন নিশ্চিতভাবেই তারেক রহমান ভারতের সঙ্গে একরকম মিত্রতা করে তবেই দেশে ফিরতে পেরেছেন। এই যে দোষারোপ অথবা সন্দেহ, সেটা নির্বাচনী মাঠ আরো সরগরম করবে। তারেক রহমান নভেম্বরের শেষে তার মা যখন ভীষণভাবে রোগাক্রান্ত হাসপাতালে, সে সময় তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে বাংলাদেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং তিনি যদিও বা রোগশয্যায় তার মায়ের কাছে আসবার জন্য আকুল হয়ে আছেন, কিন্তু আপাতত তিনি দেশে ফিরতে পারছেন না, এবং কারণটা কি সেটাও দেশবাসী বা বিএনপি নেতাকর্মী সমর্থককে জানাতে পারছেন না। তার সপ্তাহ দুয়েকের মধ্যেই যখন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা চলে এলো, তখন থেকেই জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষকেরা একরকম এ বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো যে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই দেশগুলোর গ্রিন সিগন্যাল পাওয়া এবং বাংলাদেশের সেনাবাহিনী, এই তিন তরফের সকল বাধা দূর হয়ে যাওয়ার ফলেই তারেক রহমানের বাংলাদেশ ফেরা সম্ভব হয়েছে। তখন থেকেই নানা সূত্রে, লন্ডনের সূত্রে এবং ভারতের সংবাদ মাধ্যমের সূত্রে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্রে এই বিষয়টি একরকমের খোলাসা হতে শুরু করে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে এই মাস দুয়েক দেড়েক ধরে ভারতের একটা বড় ধরনের সলা পরামর্শ, আলোচনা, দর কষাকষি চলছিল। কারণ ভারত ক্রমেই বুঝতে পারছিল যে নির্বাচনে যদি তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারেন এবং খালেদা জিয়া রোগশয্যায় থেকে যদি নির্বাচনী নেতৃত্ব দিতে না পারেন বিএনপিকে, তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচনটি যেভাবে জামায়াতে ইসলামী কেন্দ্রিক হয়ে পড়বে, সেটা ভারতের জন্য কোনোভাবেই ভালো হবে না। এবং সে কারণেই বিশেষভাবে লন্ডনে যিনি এখন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী, যিনি কিনা একটা দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্ক, সেসব বিষয়ে অভিজ্ঞ ভারতের সিনিয়র কূটনীতিক, তিনি এবং ইউকেতেই মানে যুক্তরাজ্যেই ভারতের দূতাবাসে থাকা আরো কয়েকজন কর্মকর্তা যারাও বাংলাদেশে কাজ করে গেছেন বিভিন্ন সময়ে, তাদের তৎপরতায় তারেক রহমানের সঙ্গে ভারতের আলোচনাটা এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে ভারত তারেক রহমানের উপর ভরসা করতে শুরু করে। এসব খবর তারেক রহমানকে এখন বিশেষভাবে বিপদগ্রস্ত করেছে। যখন নির্বাচনী প্রচারণা শুরু হওয়া মাত্র তিনি বেশি বেশি করে জামায়াতে ইসলামের সঙ্গে পাকিস্তানকে জুড়ে দিতে চাইছেন। তিনি এমন স্লোগান দিয়ে তার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এবং তিনি এমন স্লোগানও চালু করতে চেয়েছেন, মঞ্চে এমন কথাও বলেছেন যে একজন দিল্লি গেছে, আরেকজন কিছু হলেই পিন্ডি যায়, মানে আওয়ামী লীগ ভারতপন্থী,
যেই স্লোগান, যেই রাজনৈতিক অভিযোগ, যে ধরনের বক্তব্য বিএনপি সব সময় তার রাজনৈতিক মঞ্চে রেখেছে, তার সঙ্গে বিএনপি নেতা এবার যোগ করেছেন যে তাদের এবারের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম নাকি কিছু হলেই পিণ্ডি যায়। এসব বলে তিনি যখন রাজনৈতিক মাঠ সরগরম করতে চাইছেন, তখন জামায়াতে ইসলামীর নায়েবে আমির, মানে জামায়াতে ইসলামীর বর্তমানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, তিনি রীতিমতো জনসভায় দাঁড়িয়ে সরাসরি বলেছেন যে একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়। সৈয়দ মোহাম্মদ তাহের কুমিল্লার ওই জনসভায় সেখানেই থামেন নাই, তিনি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন বিএনপির, কারণ তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে একটা দল ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে এবং ভারতের সঙ্গে বিএনপির ওই চুক্তির ফলে ভারত বিএনপিকে কথা দিয়েছে যে তারা ক্ষমতায় আসতে পারবে। সৈয়দ মোহাম্মদ তাহের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে কুমিল্লায় বলেছেন যে পত্রিকায় এসেছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন, এবং সেই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে সৈয়দ মোহাম্মদ তাহের এরপর ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার পত্রিকার উদাহরণ দিয়ে বলেছেন যে আনন্দবাজার পত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। প্রথমত, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের পুনর্বাসন করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে এবং ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। তৃতীয়ত, এদেশের ইসলামপন্থী দলগুলোকে দমন করতে হবে। এই খবরের প্রতিবাদ যেহেতু প্রতিদ্বন্দ্বী দলটি করেনি, সৈয়দ মোহাম্মদ তাহের, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এতেই প্রমাণিত হয় যে আনন্দবাজার পত্রিকার ওই খবর সত্যি, যে তা নিয়ে একটা চুক্তি করে এসেছেন। দেখেন, এই যে তারেক রহমান ফিরেছেন পর থেকে, মানে ভারতকে তিনি কি কথা দিয়ে এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যেটা, এবং তারেক রহমান ফিরেই যেহেতু 25শে ডিসেম্বর ফিরেই তিনি যেহেতু আওয়ামী লীগ সম্পর্কে কোনো কটূক্তি করেন নাই, কোনো মানে খুবই তীব্র ভাষায় আওয়ামী লীগকে কোনো আক্রমণ করেন নাই, তিনি শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বলেছেন এবং সকলে মিলে বাংলাদেশ গড়ে তুলতে হবে, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে, এসব বলেছেন। তখন সন্দেহ আরো দানা বেঁধেছে যে ভারতকে নিশ্চয়ই তিনি কথা দিয়ে এসেছেন যে তিনি নির্বাচিত হলে এমন একটা পরিবেশ তৈরি করবেন যার ফলে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি হবে। কেউ কেউ আরেকটু এগিয়ে গিয়ে বলছিলেন যে তিনি ভারতকে এমন কথা বলে এসেছেন যে নির্বাচনের আগেই তিনি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মানে আওয়ামী লীগ সহ নির্বাচনের একটা ব্যবস্থা করতে উদ্যোগী হবেন। মানে এই যে সৈয়দ মোহাম্মদ তাহের প্রথম যে শর্তটির কথা বলেছেন যে তারা নির্বাচিত হয়ে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের পুনর্বাসন করবেন, এই সন্দেহটাই সবচেয়ে বেশি মাত্রায় ছিল, কারণ ভারত ক্রমাগতভাবে বলে আসছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, এই অঞ্চলের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা একটা গুরুতর প্রভাব ফেলবে, এটা কোনো সমাধান হতে পারে না। আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে দিতে হবে। কাজেই তারেক রহমানের প্রতি সে সন্দেহটা সবচেয়ে বেশি। সৈয়দ মোহাম্মদ তাহের দ্বিতীয় যে অভিযোগটা করেছেন, যে দ্বিতীয় যে শর্ত তারেক রহমান চুক্তিতে সই করে এসেছেন ভারতের সঙ্গে, যে বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে, ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। এটার সঙ্গে এই যে নতুন যে মার্কিন রাষ্ট্রদূত এসেছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি 2-3 দিন আগে বাংলাদেশের গণমাধ্যমকে ডেকে বলেছেন যে এই বার্তা তারা সরাসরি অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছেন যে এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী ব্যাপক পরিমাণ অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি কিনছে চীনের কাছ থেকে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র একেবারেই পছন্দ করছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র বছরে $15 লক্ষ বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য খরচ করে, এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চলে বাংলাদেশ এবং ভারত দুই দেশই অবস্থিত, সেখানে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র দেশ বলে মনে করে এবং
মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি পরামর্শ হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী যেই সামরিক কৌশলই প্রণয়ন করবে, যে সামরিক অস্ত্রশস্ত্রই কেনার সিদ্ধান্ত নেবে, সেটা চীন থেকে কেনা উচিত হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেটা পছন্দ করে না। এবং তাদের কি প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে যে বাংলাদেশ সেনাবাহিনী সেটা তাদেরকে জিজ্ঞেস করবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে মার্কিন অস্ত্র যদি বেশি দামি হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করে সে সমস্যার সমাধান করবে, কিন্তু চীন থেকে কেনা চলবে না। কাজেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দ্বিতীয় শর্ত যেটা বলছেন সেটাও কিন্তু আকাশ থেকে পড়েনি, তারও একটা সন্দেহের ভিত্তি আছে বইকি। কারণ জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের সম্পর্কটা বরাবর অতি ঘনিষ্ঠ, বিশেষ করে 24-এর 5ই আগস্টের পর থেকে এ সম্পর্কটা আরো ঘনিষ্ঠতর হয়ে উঠেছে, এবং সৈয়দ মোহাম্মদ তাহের ওই সূত্র মিলিয়ে এই দ্বিতীয় শর্তের কথা নির্বাচনী জনসভায় ছেড়ে দিয়েছেন। এরপর তৃতীয়ত তিনি বলেছেন যে ভারতের সঙ্গে তাদের শর্ত হয়েছে যে এদেশের ইসলামপন্থী দলগুলোকে দমন করতে হবে, মানে জামায়াতে ইসলামীর মতো দলগুলোকে একরকম দমন করতে হবে। কারণ জামায়াতে ইসলামী জানে ভারত হলো একমাত্র দেশ যারা সুস্পষ্টভাবে, যে দেশটির কূটনৈতিকরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, একাডেমিকরা, সাংবাদিকরা সকলেই বলছেন যে ভারত সকল দলের সঙ্গেই যোগাযোগ করছে বটে, এমনকি জামায়াতে ইসলামের সঙ্গেও তাদের যোগাযোগ স্থাপিত হয়েছে বটে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পশ্চিমের অনেক দেশও জামায়াতে ইসলামীকে যেভাবে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে দেখে বা দেখতে শুরু করেছে, সেটা ভারতের পক্ষে দেখা সম্ভব নয়। কারণ ভারত মনে করে ভারতের সঙ্গে এমনকি বিএনপির যে ব্যাপক দূরত্ব তৈরি হয়েছিল 2001 সালের 4 দলীয় জোট সরকার গঠিত হওয়ার পরে, ভারত মনে করে সে সময় বিএনপি এবং বেগম খালেদা জিয়ার ওপর এই যে 4 দলীয় জোটে জামায়াতের একটা সবল উপস্থিতি, সেটা একটা বড় ধরনের প্রভাব ফেলেছিল, এবং সেটাই বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটাকে এত খারাপ করেছিল যে বিএনপি সে সময় উত্তর পূর্বাঞ্চলকে এক রকমের অস্থির করে তুলতে, উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের ভূমিতে শক্তি সঞ্চয়ের সুযোগ দিয়েছিল। এমনকি 10 ট্রাক অস্ত্র এসেছিল সে সময়, যেই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসার সুযোগ করে দিয়েছিল বিএনপি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তারেক রহমানকে ভারতের সন্দেহ, হাওয়া ভবনকে সন্দেহ, ভারতের সন্দেহ, সে সময়ের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের, যেই 10 ট্রাক অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য চীন থেকে নিয়ে আসা হয়েছিল। ভারতের অভিযোগ সেটা বিএনপি মানে সবে জামায়াত ইসলামীকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার স্লোগান তুলে যখন নির্বাচনী মাঠ গরম করতে চাইছে, তখন এমন বিপদে পড়েছে সৈয়দ মোহাম্মদ তাহেরের একেবারে সুনির্দিষ্টভাবে 3 শর্ত নির্বাচনী সমাবেশে আলোচনা করে সেটা পত্রিকায় শিরোনাম হয়ে যাওয়ার পর, যে এখন তারা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করে বলেছে ভারতের সঙ্গে আপোষের বিষয়ে সৈয়দ মোহাম্মদ তাহেরের এই বক্তব্যটি একটা সম্পূর্ণ অপপ্রচার। শনিবার গুলশানে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অবস্থান তুলে ধরেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেছেন যে একটা রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবে তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না, কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নেই, ন্যূনতম কোনো সত্যতা নেই। তাহলে আমরা কি বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটা একটা রাজনৈতিক অপকৌশল, অপপ্রচার? তারেক রহমানের সঙ্গে ভারতের একটা বোঝাপড়া তো হয়েছে বটেই, যে সূত্রে এস জয়শঙ্করের বাংলাদেশে আসা, কিংবা তারেক রহমানের মা যিনি একসময় নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে তার পিতৃভূমি ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে, আর ভারতের প্রভাবে বাংলাদেশের মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারত সরকার যেভাবে
তার সময়ে, খালেদা জিয়ার সময়ে ভারত বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন তার মৃত্যুর পর, তাতে বুঝতে বাকি থাকে না তারেক রহমানের সঙ্গে একরকম বোঝাপড়া ভারতের হয়েছে বটে। কাজেই প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী তা নিয়ে তাকে